নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বেগুন দিয়ে মাছের ডিমের একটা অভিনব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এই একটা মাত্র রেসিপি দিয়ে এক থালা ভাত কিন্তু ঝটপট খেয়ে ফেলতে পারবেন। তো তার জন্য এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি যে বড় সাইজের বেগুনটা নিয়েছিলাম, তো সেই বেগুনটাকে কিন্তু ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে কাটছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখানে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। তাতে দেখবেন রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। তো আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার বেগুন দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা রান্না করে দেখবেন, খেতে এত ভালো লাগে যে অন্য কোনো কিন্তু রেসিপি আর ভালোই লাগবে না। এইটাই কিন্তু বারবার বানানোর জন্য আপনাদের বাড়ির সকলেই আপনার কাছে অনুরোধ করবে। তো এখানে দেখুন সব কটা বেগুন কিন্তু একই রকমভাবে কাটা হয়ে গিয়েছে। এবারে এই বেগুনগুলোকে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই বেগুনগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বেগুন যদি বেশিক্ষণ এইভাবে কাটা হয়ে থাকে তাহলে বেগুনের উপর একটা লালচে ভাব চলে আসবে। তার জন্য এরকম জল দিয়ে অফ ক্যামেরাতে আমি দুবার তিনবার ধুয়ে রেখে দেব। আর এখানে দেখুন এই রেসিপিটা করার জন্য আমি দুটো বড় বড় সাইজে আলু নিয়েছি। আলুটাকে আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। আর আলুগুলোকেও কিন্তু ঠিক বেগুনেরই মতো চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন। আমি যে ছুরি দিয়ে কাটছি বলে আপনাদেরকেও যে ছুরি দিয়েই কাটতে হবে তার কোনো মানে নেই। বটিতেও কিন্তু খুব ভালোভাবেই এটা কাটা হয়ে যাবে। তো এখানে দেখুন আলুগুলোকে আমি কিন্তু সেম একই রকমভাবে যেমন করে আমি বেগুন কেটেছি ঠিক সেইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব অফ ক্যামেরাতে। এখন চলুন, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সামান্য পরিমাণে জল। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এই হলুদের গুঁড়ো লবণটাকে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নিচ্ছি। এবারে আমি যে মাছের ডিমটা নিয়েছিলাম সেই মাছের ডিমটা এখন ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। এখানে আপনারা হয়তো ভাবছেন যে মাছের ডিমটা কেন আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে এইভাবে একটু ভাপিয়ে নিচ্ছি। কারণ মাছের ডিমের মধ্যে অনেকটা আঁশটে গন্ধ থাকে। অনেকেই এই আঁশটে গন্ধের জন্য মাছের ডিম খেতে পছন্দ করে না। একবার যদি এইভাবে হলুদ আর নুন দিয়ে যদি এই ফুটন্ত জলের মধ্যে মাছের ডিমটাকে দিয়ে এইভাবে ফুটিয়ে নেন, তাহলে দেখবেন মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। এখন দেখুন মাছের ডিমটা কিন্তু খুব সুন্দর করে আমি একটু এই জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে কিন্তু আর বেশি ফোটানোর দরকার নেই, এটা তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। আর এই যে কড়ার জলটা, এই জলটা আমি ফেলে দেব। তো এখন দেখুন মাছের ডিমটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ছুরি দিয়ে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখুন মাছের ডিমের ভেতরটা কিন্তু সেদ্ধ হয়নি, এটা কিন্তু কাঁচাই রয়েছে। তো এরকম কাঁচাই থাকবে বন্ধুরা, কিন্তু কোনো সমস্যা নেই। তো শুধুমাত্র এই ডিমটার মধ্যে যাতে আঁশটে একটা গন্ধ না ছাড়ে তার জন্যই কিন্তু আমি নুন হলুদ জলে এইভাবে মাছের ডিমটাকে আগে ফুটিয়ে নিয়েছি। তাহলে এর মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, তাহলে রেসিপির স্বাদটা ভীষণ ভালো হবে। এবারে এইভাবে টুকরো টুকরো করেছি, বড় বড় সাইজের কিন্তু আমি ডিমগুলোকে কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন চলুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারধারে এইভাবে বুলিয়ে দিচ্ছি। আর এখন দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এখন এই যে পিস পিস করে রাখা যে মাছের ডিমগুলো, এগুলো কিন্তু সবগুলো এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এই মাছের ডিমটাকে ভেজে নিতে হবে। আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভীষণ সুন্দর আসবে। কারণ মাছের ডিমটা যেহেতু এখনও কাঁচা রয়েছে, ভেতরটা কিন্তু এখনও ভালো করে ভাজাও হয়নি, তার জন্য খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে একদম লালচে করে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা ভাব এর মধ্যে না থাকে।
তো অবশ্যই রেসিপিটা এইভাবেই বানাবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এখন দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছের ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু এর যে কাঁচা ভাব সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে, একদম লালচে করে ভাজা হয়ে যাবে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে মাছের ডিমগুলো কিন্তু মোটামুটি দেখুন ভাজা হয়ে আসছে, কারণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু দেখেই বুঝতে পারছেন ডিমটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর একদম সুন্দর করে লালচে করে ভাজাও হয়ে গিয়েছে। আর হলুদের গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এই মাছের ডিমগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই মাছের ডিমের বড়াগুলো দেখুন একদম ছোট ছোট পিস পিস করে কিন্তু কেটে নেওয়ার জন্য খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন। এবারে সব কটা ডিম এখন তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা একটু ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এতে রেসিপির কালারটা খুব সুন্দর আসে। কালার করার জন্য আলাদা করে কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই আলুগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আলুর গায়ে কিন্তু এখন একটুও জল নেই, তবেই কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভাজা হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে যদি লবণটা দিয়ে আপনারা আলুটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেন, 25% কিন্তু এখানে আলুটা সেদ্ধই হয়ে যাবে। এইভাবেই গরম তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে, তাহলে আলুর গায়ে একটা সুন্দর কালার আসবে আর আলুটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। তার জন্যই বারে বারে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে নিতে দেখবেন আলুর গায়ে কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা কালার আসবে। আর সেই পর্যায়ে আমি কিন্তু যে বেগুনগুলোকে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে লালচে না হয়ে যায়, এবারে সেই জল থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আলু আর বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেগুনটা যেহেতু নরম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য প্রথমে আলুটাকে আগে ভেজে নেবেন, তারপরে বেগুনটা দেবেন। আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আলু আর বেগুন দুটোই সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর অনেকটা সুসেদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কিন্তু এই রান্নাটা করছি, কারণ হাই ফ্লেমে রাখলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। আর বারবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েই রান্না করছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর যে কোনো রেসিপির স্বাদ কিন্তু কষার কাছে অনেকাংশে নির্ভর করে। আমি কিন্তু আপনাদেরকে এই কথাটা আগেও বলেছি, যে কোনো সবজি বা যে কোনো রেসিপি রান্না করতে হলে সবসময় সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবেন, তাহলেই দেখবেন রেসিপির স্বাদ অনেকটাই ভালো হয়। তো এখানে দেখুন খুব সুন্দর লালচে করে আমি কিন্তু আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি। এবারে এই ভেজে রাখা আলু আর বেগুনটা আমি একটা বড় অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এখন দেখুন বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে। আলু আর বেগুনটা সম্পূর্ণ আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। রেসিপিটা আপনারা সরষের তেলেই করবেন, কারণ সরষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা থাকে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা আর শুকনো লঙ্কা ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে। তখন দিয়ে দেব কুচো করে রাখা রসুন। আমি এখানে 3টে মতো বড় সাইজের রসুনকে একেবারে কুচো কুচো করে নিয়েছি, দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর রসুনটা যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায়, তার জন্য এখানে একটু দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এতে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে দিয়েও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণ দেওয়া আছে, দেখবেন টমেটোটাও খুব তাড়াতাড়ি মজে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ
এই মশলার মধ্যে না থাকে। এবারে এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম, তাহলে দেখবেন পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর কিন্তু গলে যাবে। যেহেতু লবণ দেওয়া আছে, আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখুন এখন কিন্তু টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর কিন্তু মজে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ। আর এখন দেখুন আদা বেটে যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। সেই পর্যায়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপির স্বাদ অনেক ভালো হবে। আর এখন দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো সম্পূর্ণই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু এই মাছের ডিমটাকে কষিয়ে নেব। তাহলে দেখবেন খেতে এত ভালো লাগে যে আর বলেই কথা নেই। তো মাছের ডিম তো অনেক রকমের অনেকেই রান্না করেন, তো এইভাবে বেগুন দিয়ে এই রান্নাটা করে দেখবেন, খেতে সত্যি খুব ভালো লাগে। আর সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও বেশ কিছুটা সময় এরকম নাড়াচাড়া করে ওই মশলার মধ্যে আমি মাছের ডিমটাকে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর মশলাটার মধ্যে যে জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলো। আলু আর বেগুনটাকে দিয়েও মশলার মধ্যে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ আলু আর বেগুনটা দিয়ে এভাবে কষিয়ে নেবেন। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন এখন কিন্তু মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবেই যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। আর এটা একটু ঝোলঝোল মতোই তরকারিটা হবে, তার জন্যই আমি জলটা কিন্তু একটা বড় সাইজের 1 বাটি দিয়েছি। আর আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে এখানে হাফ বাটি মতো জল দিয়ে দেবেন। জলটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে 2 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। এতে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেগুন তো এমনিই নরম, এটা কিন্তু ভাজতে ভাজতেই বেগুনটা রান্না হয়ে গিয়েছিল। আর আলুটা আমি দেখুন কেটে দেখে নিলাম, আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, এতে খেতে খুব ভালো লাগবে তার জন্যে। আর অনেকেই তো চিনি খেতে পছন্দই করেন না কোনো কিছুতেই, তো তারা অবশ্যই চিনিটা স্কিপ করে দিবেন। তো এবারে দেখুন একটু ফুটিয়ে নিলাম, যেহেতু আমি চিনিটা শেষের দিকে দিয়েছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। এর থেকে বেশি আর রান্নাটা করার কোনো দরকার নেই। রেসিপিটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু এই রকমই একটু ঝোলঝোল থাকবে, তার জন্য খেতে খুব ভালো লাগবে। আর একটা বড় পাত্রের মধ্যে দেখুন আমি ঠিক এইভাবে ঢেলে নিলাম। দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো আজকের আমার বেগুন দিয়ে মাছের ডিমের এই নতুন রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই।